তো আমরা মূলত আজকে জন ডানের কবিতা দিয়ে শুরু করব। তো জন ডানের ক্যারেক্টারিস্টিক্স কি এটা তো জানোই, ব্লেন্ডিং বিটুইন ইমোশন এন্ড রিজন, এগুলা পাবা, ইন্টেলেকচুয়ালিটি পাবা, তার মধ্যে উইটিনেস ব্যাপারটা পাবা। তার রাইটিংটা আসলে, তার এইসব রাইটিং করতে হলে আগে তার জীবনী সম্পর্কে হালকা পাতলা একটু আইডিয়া নিতে হবে। হ্যাঁ, আমরা যদি দেখি, জন ডান মোটামুটি একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে। ছোটবেলা যখন 4 বছর বয়স তখন তার বাবা মারা যায়। তো এরপরে তার মা আবারও বিয়ে করে, তারপর তারা স্কুলে পড়ে, ঠিক আছে, এরকম করে এমন করে আর কি চলে। তো তারা রোমান ক্যাথলিক ফ্যামিলিতে বিলংস করে। তো দেখা যায় তার লাইফে সে একজনকে বিয়ে করে, সে কি অ্যানিমোর নাকি, যাকে আমরা জানি অ্যানি ডান, যে মেয়ে। তো তারে পলায়া বিয়ে করে, যেহেতু মানে না ফ্যামিলি, পলায়া বিয়ে করে। এবং দেখা যায় প্রতি বছরই তাদের একটা করে বেবি হইত। হ্যাঁ, তো প্রায় 12টা বেবি জন্ম দিছিল। 12 নম্বর বেবি জন্ম দেওয়ার পরে সে আর কি মারা যায়। এরপর আর জন ডান বিয়ে করে নেই। তো 12টা বেবির মধ্যে মনে করো 2টা না 3টার মতো মারা গেছিল। এই আর কি। তো অ্যানিমোরকে সে অনেক বেশি ভালোবাসতো। তো ভালোবাসার অবস্থা তো দেখলামই। তো এই আর কি। এরপরে তার যে পরবর্তী যে জীবনটা, সে মূলত একটা চার্চে প্রিস্ট হিসাবে, চার্চের একটা দায়িত্বরত অবস্থায় এভাবেই কাটায়। তো এটাই ছিল মোটামুটি তার জীবনী। তো শেষ দিকে দিয়ে আমরা যদি দেখি, সে বিভিন্ন রিলিজিয়াস পয়েম লেখছে। তো আমরা তাদের তো লাভ পয়েমের জন্য জানি। তো সে কিন্তু শুধু লাভ পয়েমের জন্য ফেমাস ছিল না, তবে লাভ পয়েম গুলা এগুলা কি হয়েছিল, বেশি হাইলাইট হয়েছিল। তার রিলিজিয়াস পয়েমও আমরা পাবো, ঠিক আছে। তো তার সাবজেক্ট ম্যাটার গুলার মধ্যে লাভ এবং রিলিজিয়াস দুইটা জিনিসই থাকে। তো আজকে আমরা যেটা পড়বো, দ্য সান রাইজিং, নাম কি, দা সান রাইজিং, ঠিক আছে। দ্য সান রাইজিং। আচ্ছা, এই সান মানে কিন্তু ওই সূর্যই, SUN। এটা হলো আর্কাইভ ফর্ম, মানে অতীতে। সে কখন লেখছে, ওই 1600 দিকে লেখছে সে। তখনকার সময়ে বানান ওইরকম ছিল আর কি, আদিকিল্লা বানান আর কি যেটা বলে। তো কবিতার লাইনের মধ্যে এরকম কিছু লাইনের ভিতরে এমন কিছু ওয়ার্ড পাওয়া যেগুলোকে আর্কাইভ ফর্ম বলি আমরা, পুরনো। তো এই আর কি, এটাই ছিল কবিতার নাম। তো কবিতা নাম এটা দেওয়ার কারণ কি, এটার একটা ব্যাকগ্রাউন্ড সব আছে, ওগুলো আমরা একবারে ডিসকাস করে শুরু করব। তো আসলে তোমাদের তো এখন আর লিটারেরি টার্ম আসবে না, রাইম স্কিম আসবে না, ঠিক আছে। তো যার কারণে আসলে ওই জিনিসগুলা অ্যাভয়েড করা যায়। আবার চাইলে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এগুলোকে ইউজও করতে পারবো। তো আমরা যদি দেখি, এই কবিতাটা মোট 30 লাইনে, 3টা স্ট্যান্জায় বিভক্ত। প্রতিটা স্ট্যান্জা 10 লাইন করে। তো 10 লাইনের এক একটা স্ট্যান্জাকে আমরা কি বলি, ডিজাইন বলি, রাইট। তো এখানে 3টা স্ট্যান্জা বাবা, 3টা স্ট্যান্জায় 10 লাইন করে থাকবে। এবং প্রতিটা স্ট্যান্জার রাইম স্কিম সেম, একই রকম রাইম স্কিম, A B B A C D এই যে 10 লাইনের রাইম স্কিম এইটা। 10 লাইনের স্ট্যান্জাকে কি বলে, ডিজাইন বলে, ঠিক না। 10 লাইনের স্ট্যান্জার ডিজাইন বলে। তো তিনটা স্ট্যান্জা পাবা, 3টা স্ট্যান্জায় সেম রাইম স্কিম পাবা। এই কারণে এটাকে কি বলা হয়, রেগুলার রাইম স্কিম, নাকি রেগুলার রাইম স্কিম। এই হলো আর কি এটার যে বেসিক ব্যাপার। যদি আমরা ওই আগের মতো পড়তে চাই এরকম, যদি আগের মতো দরকার নাই, তবে এটার মধ্যে অনেক লিটারেরি টার্ম পাবা, মেটাফর পাবা, কনসিপ্ট পাবা, সিমিলি পাবা, ঠিক আছে, আর্কাইভ ফর্ম পাবা, হাইপারবলি পাবা, প্যারাডক্স পাবা। এগুলা জাস্ট তুমি যখন লিখবা, ওই সময় লেখাগুলোর মধ্যে ইন্ট্রোডাকশনটাতে যে হি বিলংস টু এই পিরিয়ডের মধ্যে, এই পয়েন্টটা এই পিরিয়ডের মধ্যে বিলংস করছে, এই কবিতার মধ্যে এরকম রাইম স্কিম, 3টা স্ট্যান্জায় 30 লাইন, এই কথাগুলো ইন্ট্রোডাকশন দিতে পারো। দেওয়ার পরে আস্তে আস্তে ব্যাখ্যা করতে পারো। তো এই কারণে এই ইনফরমেশন গুলো আমি দিয়ে দিলাম তোমাকে, ঠিক আছে। এটা জাস্ট সাইডে নোট করে রাখতে পারো, এত প্রয়োজনীয় না, নেসেসারি না তো, বাট জানা রাখা ভালো। তো এই গেল আসলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে যদি তুমি দেখো, এগুলা আয়াম্বিকে লেখা, আয়াম্বিক টেট্রামিটার, ট্রায়ামিটার, এরকম আর কি। কোনোটায় সেম মিটার না, একটাই বেশি একটাই কম, বাট আয়াম্বিক মিটার। এই গেল আমাদের কবিতার যে বেসিক ব্যাপার এগুলা। এবার আসলে কবিতা কি সম্পর্কে বলছে,
বা কবিতায় কি ফুটায় তুলতে চাইছে। তো জন ডান একদিন তার ওয়াইফ, বললাম না অ্যানিমোর বা অ্যানি ডান যেটাকে আমরা বলি, তাকে নিয়ে সে রাত্রি দেখা গেছে ওয়াইফ হাজবেন্ড ওয়াইফ এখন রাত্রি যাপন করছে, এখন ভোরবেলা হাজবেন্ড ওয়াইফ ধরো শুয়ে আছে, রোমান্টিক একটা মুহূর্ত তাই না, ভোরবেলা শুয়ে আছে একসাথে। ওই সময় কি হয়েছে, সূর্য কি হয়েছে, সূর্য আইসা তার চোখের উপরে পড়ছে। এত সুন্দর একটা মুহূর্ত, রোমান্টিক একটা মুহূর্ত, এই সময় যদি সূর্য চোখের মধ্যে পড়ে, এদের উপরে পড়ে, ঘুমটা যায়নি ব্যাংকা। তো এই যে উঠছে, ওঠার পরে এখন দেখো আমরা কি করি, যে আমাদের ওয়াইফের যদি কিছু হয় বা ওয়াইফের সামনে যদি কিছু হয়, ওয়াইফ যদি বিরক্ত ফিল করে, আমরা কি করি, হিরো হয়ে যাই না। তো বেচারা জন ডানও নিজের হিরো ভাবছে, হিরো ভাই ভাই সূর্যরে গালি গালাস উল্টা পাল্টা কথা বলছে। তো ওই উল্টা পাল্টা কথা কার জন্য, তার বউরে ইমপ্রেস করার জন্যই বলছে। তো ওইটাই কবিতা। তো আসলে তার কবিতাগুলো আসলে বিভিন্ন ইনসিডেন্টের সময় সে লিখছে, বাট ওই কবিতাগুলা তার মারা যাওয়ার 2 বছর পর, সে তো মারা যায় 31-এর দিকে, 1631 সালের দিকে মারা যায়। তো এই কবিতাগুলো আসলে লেখা হয়েছে তার মারা যাওয়ার 2 বছর পর, মানে 1633 সালে এগুলো সব পাবলিশ করা হয়েছে একটা বইয়ের মধ্যে। তার মানে সে যে লিখছে সে নিজেও জানতো না এগুলো পাবলিশ হইব, মানে সে তার ওয়াইফকে বলার জন্য আগে তো আসলে মনের কথা শেয়ার করতো না। ধরো সাপোজ হয়তো তার ওয়াইফ ঘুমাইছিল, সে বৈশা এই কাজটা লিখে ফেলছে, এই কথাগুলো এমন হইতে পারে। তো এইরকম আর কি ব্যাপারগুলো, এই ইনসিডেন্ট গুলার ভিতরে যে আমাদের মনে, যেমন ধরো সাপোজ আমাদের একটা ঘটনা ঘটলো, আমরা এসে কি করি, ফেসবুকে একটা পোস্ট মেরে দেয়, একটা সুন্দর মতো বাংলা বই। তখনকার সময় জন ডান তো একটু কবি টাইপের ছিল, আর তখনকার লেখাগুলোই ছিল কাব্যিক ভাবে, ঠিক আছে, এইটাই ইন্টেলিজেন্ট মনে করে। তো সে তার হয়তো তার ওয়াইফকে ইমপ্রেস করার জন্য এটা লিখছে, এমনও হইতে পারে। যাই হোক, আমরা তো আর এসব জানি না। আবার এই লেখাটা আসলে ওই সিচুয়েশনের মধ্যে, কোন সিচুয়েশন তুমি বুঝছো, ওই সিচুয়েশনের মধ্যে লেখা হয়েছে, আর এটা পাবলিশ করা হয়েছে তার মারা যাওয়ার 2 বছর পর। আর জন ডান যে সে যে মেটাফিজিক পয়েন্ট, এটা কিন্তু সে নিজেও জানতো না। এটা কে দিছে, তার মারা যাওয়ার প্রায় অনেক পরে জন ড্রাইডেন কয়েন করছে যে সে মেটাফিজিকে এফেক্ট করছে, যে তার রাইটিং এর মধ্যে আধ্যাত্মিক থিম গুলা ছিল, ঠিক না। আর পরে দেয়া জনসন এটাকে ক্রিটিসাইজ করছে, আর টিএস ইলিয়ট এসে তাদেরকে ফেমাস করছে। এর এখন আমরা তাদের ভক্ত, ঠিক আছে। তো যাই হোক, এবার আসো আমরা কবিতা যাই, অনেক এক্সট্রা কথা বলছি। তো সানরাইজিং কবিতার প্রথম লাইন, যাদের কাছে অল ইন অল বইটা আছে সেটা নিতে পারো, অথবা মোবাইলে ইয়াটা বাইর করে নিতে পারো, অথবা এটাকে ওই কপি পেস্ট করে সামনে রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বাট লাইন বাই লাইন পড়তে হবে। হ্যাঁ, প্রথম লাইন কি বলতেছে দেখো। ধরো ঘুম ভেঙে গেছে, বিরক্ত, এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত, একসাথে শুয়ে আছে, হ্যাঁ, ভেঙে দিল। এবার পেতেছে বিজি ওল্ড ফুল, কি বলতেছে, বিজি ব্যস্ত, ওল্ড বৃদ্ধ, ফুল বোকা, আনরুলি সাম। আনরুলি কথাটার মানে যে কোনো ডিসিপ্লিন মানে নিয়ম মানে কোনো ডিসিপ্লিন নাই, কোনো ম্যানার নাই, এটাকে বলতেছে কি আনরুলি সাম। কি বলতেছে প্রথম এটা দেখো, বিজি ওল্ড ফুল আনরুলি সাম, ব্যস্ত, বোকা, ঠিক আছে, বৃদ্ধ, ঠিক আছে, বৃদ্ধ হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি গেছে গা সব, বোকা যে কখন কোন জায়গায় আইতে হবে এটাও বোঝে না, আনরুলি কোনো ডিসিপ্লিন মানে না, ম্যানার জানে না। কে জানে না? সূর্য। আনরুলি সান। হোয়াই ডোস্ট দাও দাস, তুমি এটা কেন করলে? বলতেছে হোয়াই ডোস্ট, ডোস্ট কথাটা কি আগের ফর্মে ডো ছিল, হোয়াই ডো ইউ দাস এরকম হইতো। দাও এর আর্কাইক ফর্মটা কি? দাস। আমরা এগুলো তো আর বলতে পারি না, সেকেন্ড ইয়ারে বলছি। দাও এর আর্কাইক ফর্মটা কি? ইউ। তাহলে এই লাইনটা কি হবে? হোয়াই ডো ইউ দাস। বুঝতে পারছো? এটা হলো এরকম। বলতেছে বিজি ওল্ড ফুল আনরুলি সান, হোয়াই ডাস দাও দাস, তুমি এটা কেন করলে? কি করছে? এখন আমাদের কোশ্চেন, কি করছে? বেচারা তো চেচ্ছে নাকি? পরের লাইনে বলতেছে থ্রো উইন্ডো অ্যান্ড থ্রো কার্টেন কলোনাস, রিটোরিক্যাল কোশ্চেন। বলতেছে তুমি এই কাজটা কেন করলে? তুমি জানালার মধ্য দিয়ে, পর্দার মধ্য দিয়ে আইসা আমাদের ডাকতেইব তোমার? তোমার এইটুকু সেন্স নাই? তুমি এতটাই বোকা, এতটাই তোমার ডিসিপ্লিন নাই, এতটাই তোমার ম্যানার নাই? সূর্যরে বলতেছে কত বড় গর্দভ তুমি,
যে আমরা দুইজন এত সুন্দর মতো শুয়ে আছি, একটা রোমান্টিক পরিবেশ, তুমি জানলা দিয়ে ঢুকছো ভালো কথা, পর্দা দিয়ে রাখছি, পর্দার ফাঁকি দিয়ে আমাদের ডাকতে দিতেছো তোমার কেন ভাই? তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? আমরা যে একটা মানে একটা সিচুয়েশন আছে এটা তুমি বুঝতেছো না, এই আর কি। আচ্ছা যাই হোক, এখানে আসলে সূর্যরে পার্সোনালিটি করছে, ঠিক আছে, বিজি ব্যস্ত, এটা কি মানুষের কোয়ালিটি, তাই না? ওল্ড বৃদ্ধ, এটাও মানুষের কোয়ালিটি। যাই হোক, এখানে অনেক ফিগার অফ স্পিচ আছে, এটা যদি তুমি ওই যে লেখার মধ্যে ঢুকাইতে চাও ঢুকাইতে পারো, যে ডান পার্সনিফাইজ দ্য সান, এরকম বলতেছে মাস টু দা ইমোশন লাভার সিজন রান, বলতেছে মোশন লাভার সিজন সান, বলতেছে তোমার কি জানা নাই যে এখন লাভার্সদের সিজন চলতেছে? তোমার এটা জানা নাই? এই যে আমরা যে সিচুয়েশনটা আছি, তোমার কি জ্ঞান বুদ্ধি নাই? তুমি যে বোকা হইতেছো দিন দিন, এই যে বৃদ্ধ হয়ে যেতেছো, বৃদ্ধ হয়ে বোকা হইতেছো, তোমার কোনো ডিসিপ্লিন নাই। তুমি এই একে তো জানলার ফাঁকে দিয়ে ঢুকছো, এরপর আবার পর্দা দিয়ে রাখছো, এটার ফাঁক দিয়ে ঢুকে আমাদের ডাকতে হয়েছে। তোমার বোঝা উচিত যে এখানে একটা লাভারদের সিজন চলতেছে। সিজন বলতে কি বুঝছো? একটা সিচুয়েশন চলতেছে, তুমি এটার মধ্যে দিয়ে এসে ডাকা লাগে? তো এখানে আসলে কথাটা একটা ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যদিও তোমাদের দরকার নেই, বাট একটু গল্পটা করে নিই। বলতেছে আগে আমরা যেটা জানতাম, মানুষকে কেন্দ্র করে কি আছে? পৃথিবী। মানুষ হলো মেইন পৃথিবীর মধ্যে। পৃথিবীটা কেন্দ্র কিসে? কেন্দ্র করে আছে চারপাশে সূর্য আছে, এরকম করে আরো অনেক আছে। এরকম জানতাম না যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের দেওয়া ছিল মানুষদের, যে পৃথিবীকে ঘিরে সূর্য ঘুরে, তো পৃথিবী হলো মেইন পয়েন্ট। আর পৃথিবীর মেইন পয়েন্ট আছে কারা? মানুষরা, হিউম্যান বিংসরা। হিউম্যান বিংস ইম্পর্টেন্ট, তো সূর্য চারদিকে ঘুরে। কিন্তু কপারনিকাস যে আছে, সে আইসা নতুন এক তথ্য দিছিল ওই সময়, যে আসলে সূর্য পৃথিবীতে ঘুরে না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। তাহলে সূর্যকে কেন্দ্র করে যেহেতু পৃথিবী ঘুরে, পৃথিবীর মধ্যে ক্ষুদ্র একটা জিনিস কি আমরা মানুষরা, তো মানুষরাও এটা করি। তো জর্ডান ওইসব থিওরির পরে সে আইসা এই কথাটা বলছে যে তুমি কি মনে করো সূর্য তোমার কথায় ভালোবাসার সিজন চেঞ্জ হবে? না, মানুষ ইম্পর্টেন্ট। আমরা এখানে শুয়ে আছি, ঠিক আছে, তোমার এইটুকু নলেজ নাই, তুমি ঘুরতেছো, তুমি এসে আমাদের জ্বালাইতেছো। মানে এখানে আসলে জর্ডান ওই কপারনিকাসের কথাটাকে ইয়া করছে, এরকম একটা এক্সপ্লেনেশন আছে, আগের বইয়ে ছিল, এখন মনে হয় নাই। দরকার নেই, প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট এই চাল লাইনে কি বলছে এটা একটু বোঝো। যে প্রথমে বক্তাছে সূর্য ঢুকছে নাকি, একটা সুন্দর একটা মুহূর্ত, রোমান্টিক একটা মুহূর্ত। তো এই সময় সূর্য দুইটা এরাইয়া করছে, তো সে তো রাইগে গেছে, হ্যাঁ, বৃদ্ধ, বোকা, জ্ঞানহীন, ইনমোরাল, কোনো কিছু মোরালিটি নাই, তার কোনো ডিসিপ্লিন নাই। আনরুলি কথাটা মানে কি? নিয়ম লঙ্ঘনকারী, নিয়ম টিয়ম মানে না, ঠিক আছে। এই জানলার ফাঁক দিয়ে, পর্দার ফাঁক দিয়ে আমাদের ডাকা লাগে, কতটুকু নির্লজ্জ তুমি নাকি? একা তো ডাকছো, আর আমাদের এই জায়গায় যে লাভার সিজন চলতেছে, এটা তো তোমার বোঝা উচিত। এই গেল কোশ্চেন। তো এটাগুলো রিটরিক্যাল কোশ্চেন মানে কি আগেও পড়াইছি। আসলে যে কোশ্চেন গুলা তোমারে কোশ্চেন করে না, মানে আমাদের লিডার্সদের কোশ্চেন করে না, ওই কোশ্চেনের মধ্যেই আনসার আছে। মানে এমন ধরনের কোশ্চেন করবো যেটার মধ্যে আসলে আনসার থাকে। যেমন এটা বলতেছে তোমার এই জানলায় পর্দার মধ্য দিয়ে ঢুকতেই হয়, আমাদের কি ডাকতে হয় ঢুইকা? এটার মধ্যে কি বুঝাইলো? সে আসলে বিরক্ত প্রকাশ করছে, সে প্রশ্ন করে, ঠিক আছে। এই টাইপের গুলাকে বলা হয় রিটরিক্যাল কোশ্চেন, ঠিক আছে। গেল তাহলে 4 লাইন বোঝা গেল, খুব ইয়া। থামে নাই, এবারও থামে নাই, এবার বলতেছে আবার, বলতেছে শশী। শশী মানে কি? মানে রুড, খারাপ, অথবা বেহায়া বলতে পারো। শশী, বেহায়া, প্যারান্টিক, হ্যাঁ রে, পণ্ডিত। পণ্ডিত কাদেরকে বলি আমরা? যে একটু বেশি পণ্ডিতগিরি করে, হয় না, একটু বেশি জানে। বেহায়া, পণ্ডিত, র‍্যাত, খারাপ। গো চাইট, যাও এখান থেকে, যাও গিয়ে বকো, তুমি আমাদেরকে জাগাইতেছো কে? গো চাইট। চাইট মানে কি? বকা দাও। তুমি গিয়া বকা দাও। কাদেরকে বকা দাও? লেট স্কুল বয়েস। যে তুমি আইসা আমাদের ডাকাডাকি না কইরা তুমি একটা কাজ করো, তুমি মহাপণ্ডিত, তো তুমি গিয়ে ওই যে যারা স্কুলে লেট করে যা, বাচ্চারা দেখবা স্কুলে সকালবেলা ওইটা লেট করে যা, ঠিক না, ডাইককে উঠান যায় না, পানি মারতে হয় নাকি। তুমি আমাদের একদম না জ্বালে, তুমি গিয়া এই যে আমাদের না যা, তুমি গিয়ে ওই বাচ্চাদেরকে বকো। বকা মানে কি? তুমি তাদের মুখে রোশনি ফেলো যাতে তারা উঠে যায়, এই কাজ করো, যাও তুমি তাদেরকে বকো। অ্যান্ড সোর
কি বলতেছে প্রেন্টিসিস। প্রেন্টিসিস মানে কি যারা ফাঁকিবাজ, সোর টক। আর প্রেন্টিসিস মানে কি ধরো যারা পড়ালেখা করা দরকার, শিক্ষানবিশ টাইপের, তুমি ওদের গিয়ে বকো। যারা আসলে পড়ালেখা করা দরকার বাট তারা করে না, তুমি গিয়া এদের জাগার দরকার। আমরা দুজন একটা সুন্দর মুহূর্তে আছি, আমাদেরকে এইসব কষ্ট দিও না ভাই। তুমি যাও গিয়া ওই স্কুল বয় যেগুলো আসো, ঠিক আছে, ওদিকে বকো, এগুলারে উঠায় দাও, উঠাই স্কুলে পাঠাও। আর যেগুলো পড়াশোনা কম করে এগুলারে গিয়ে উঠাও, যাও নাকি। এরপরে কি করতে পারো, গো টেল হার্সম্যান। বলতেছে গো টেল কোর্ট হার্সম্যান, তুমি গিয়া, তখনকার সময় তো আসলে রাজাদের যুগ চলতেছিল, এখন তার প্রধানমন্ত্রী। বলতেছে তুমি গিয়া ওই যে কোর্টের যেই শিকারীরা আছে তাদেরকে গিয়ে ঘুম থেকে তোলো। কি বলো, দ্যাট দ্য কিং উইল রাইট, যে রাজা শিকারে যাইবো, তোমরা তাড়াতাড়ি ওঠো, রাজারে গিয়ে ডাকো। তোমরা গিয়ে এই সূর্যের কথা, তুমি গিয়ে ওই শিকারীদের ডাকো। তুমি গিয়ে কাদের ডাকো, তাদেরকে বকো। আর কাদেরকে বকো, বলতেছে কল কান্ট্রি অ্যান্টস, গিয়ে কান্ট্রি অ্যান্টস। কান্ট্রি অ্যান্টস কথাটার দ্বারা এখানে আসলে পিজেন্ট মানে কৃষকদের বোঝানো হয়েছে, ফার্মারদের বোঝানো হয়েছে। এখানে পিঁপড়ার সাথে তাদের কম্পেয়ার করছে। কিভাবে, পিঁপড়ারা দেখবা প্রচুর পরিশ্রম করে, তো কৃষকরা বা এরা যারা আছে এরা দেখবে প্রচুর পরিশ্রম করে, ঠিক আছে, তাদের পরিশ্রমের শেষ নাই। এই কারণে একটা মেটাফর ইউজ করছে আর কি, যে পিঁপড়ার সাথে কম্পেয়ার করছে। তুমি গিয়ে কি করো, কল দ্য কান্ট্রি ম্যান, কান্ট্রি অ্যান্টস, গিয়ে তাদেরকে ডাকো টু হারভেস্ট অফিসার্স, যে কি করতে হইব, তোমার হারভেস্ট করতে হইব, ঠিক আছে, ফসল চাষ করতে হইব। তুমি গিয়া এই কৃষকদের ডাকো, কৃষকদের গিয়ে বকো, যে এদের কাজ হইলো ভরে ওঠা। স্কুলে যারা যায় না এদেরকে গিয়ে বকো, যারা পড়ালেখা ঠিকমতো করে না এদেরকে গিয়ে বকো, যারা রাজার শিকারী আছে কোর্টের এদেরকে গিয়ে বকো, কারণ এদেরকে এদের ওঠা দরকার। তুমি কেন আমাদের জ্বালাইতেছো, তোমার খায় দেয়া কাজ নাই, ঠিক আছে। পরে বলতেছে লাভ অল অ্যালাইক, এই ভালোবাসা সবসময় থাকে, ঠিক আছে, এটার কোনো সিজন নাই। বলতেছে নো সিজন, এই ভালোবাসার কোনো সিজন নাই। নোস নর ক্লাইম, এই ভালোবাসা কোনো ক্লাইম মানে কি ওয়েদার, ঠিক আছে, ক্লাইমেট আমরা বলি না, ওয়েদার। এই ভালোবাসা এই শীতকাল, গরমকাল, বর্ষাকাল চিনে না। তার বিরাট সামনে আছে, যে কোনো সময় রোমান্টিক মুডে হিসাব করতে। তাই আমি সকালবেলা শুয়ে আছি, আমি একটা রোমান্টিক মুডে আছি, হ্যাঁ, তুমি আইসো আমাদের ডিস্টার্ব করতে। তোমার এই যে রাত, তুমি কি মনে করো রাত্রেবেলায় খালি রোমান্টিক মুহূর্ত থাকে না, দিনের বেলাও থাকতে পারে। আমাদের কোনো সবসময় সিজন, আমাদের সবসময় সিজন, এটা কোনো ওই তোমার ওয়েদার মানে না, সকাল হয়েছে না ইয়ে হয়েছে এটা মানে না, ঠিক আছে, এটা মুডের উপর ডিপেন্ড করে নাকি। এটাই বলতেছে যে লাভ অল অ্যালাইক, ভালোবাসা সবসময় থাকে। নো সিজন, এটা কোনো ঋতু মানে না। নোস নর ক্লাইম, এটা ঋতু সম্পর্কেও আইডিয়া নাই, এটা ওয়েদার কোন ওয়েদার চলতেছে এটা আইডিয়া, যে কোনো সময় রোমান্টিক হইতে পারে। নর আওয়ার্স, কোনো ঘন্টা মানে না যে এই ঘন্টায় রোমান্টিক হইতে হইব নাকি। নর ডেজ, এই দিনই ভালোবাসতে হইব, যেমন ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা এরকম দিনও মানে না। অর মান্থ, ফেব্রুয়ারিতেই ভালোবাসতে হবে এমন না, সবসময় ভালোবাসা যায়। হুইচ আর দ্য র্যাক্স অফ টাইম, এগুলো আসলে ভালোবাসা মানে না, এগুলা হলো র্যাক্স অফ টাইম, সময়ের এক একটা অংশ মাত্র। মানে ভালোবাসার কাছে এই টাইম গুলো হলো সময়ের একক মাত্র, ঘন্টা, দিন, ঠিক আছে। ব্যাপার হয়েছে কি, ধরো তুমি যখন অতি রোমান্টিক থাকবে, তোমার বিলাভদের প্রতি অতিরিক্ত অতি মাত্রায় ভালোবাসা যখন উৎসাহ করবো, ঠিক আছে, তখন দুনিয়ার সবকিছু তোমার কাছে কি লাগবে, খারাপ লাগবে। তো এমনই জন্ডান প্রচুর সুখের মুহূর্ত আছে, বেচারার কাছে এখন ঘন্টা, দিন এগুলা মনে হয় মুহূর্তের মধ্যে চলে যায়। তো বলতেছে এই ভালোবাসা কোনো সিজন টিজন এগুলা কিছু মানে না, এটার কোনো ঘন্টা নাই, দিন নাই, মাস নাই, ঠিক আছে। এগুলা হলো ভালোবাসার কাছে একটা ক্ষুদ্র সময় মাত্র, ভালোবাসা অনন্ত অনন্তকাল থাকে নাকি। এই গেল প্রথম স্টেপ। এই জায়গায় কি বলছে একটু যদি চিন্তা করো, মূলত আসলে সকালবেলা ঘুমায় আছে, সূর্যটা আইছে, বেচারা খুব খেপে গেছে, বইয়ের সামনে হিরো সাজতে নাকি, আবার এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা ওয়াইফ সাথে আছে, এই সময় যদি এটা জ্বালায় কেমন লাগে। যেমন সাপোজ আমরা তোর ঘুমের ভিতরে ভালো একটা কিছু হইলো, উইটা কি করি মনে মনে ইচ্ছা মতো 14 গোষ্ঠী উদ্ধার করি, ঠিক এরকম আর কি এর অবস্থা। তো এটারে সে লেখা প্রকাশ করছে গেল। তো এখানে কিন্তু এইটুকুর মধ্যে অনেক কিছু পাবা, মেটাফোর পাইলা, এই জায়গায় এই যে ভালোবাসার যে ইয়াটা আছে এটা পাইলা, অনেকটা প্যারাডক্সের মতো লাগতেছে, ঠিক না, র্যাক্স অফ টাইম এরকম। তো এই ব্যাপারগুলো আমাদের গেল। যে র্যাক্স অফ টাইম মানে কি, সময়ের খন্ডাংশ মাত্র এগুলো, সময় তো অনেক,
এই সময়ের দিন ভাগ করো, ঘন্টা ভাগ করো, মাস ভাগ করো, এগুলো কি সময়ের খন্ড খন্ড? তো এগুলো ভালোবাসার কাছে কিছুই। এই গেল প্রথম স্ট্যান্ডার। এবার আসো দ্বিতীয় স্ট্যান্ডার কি বলতেছে। প্রবলেম হলে ইংলিশে পড়ো তো, এটি পড়াও দেখবা কারোর উপরে ভালোবাসা জন্মাইব না। একটু পরে দেখো দ্বিতীয় স্ট্যান্ডার কি বলতেছে। তাই ভীম, ভীম মানে কি? তোমার যে সূর্যের কিরণটা so reverent and strong, why shouldest thou think? দেখো কথাটা বলছি, তুমি কি মনে করো তোমার যে তীক্ষ্ণ আলোটা এটা অনেক শক্তিশালী, অনেক তাপ দেয়। why shouldest thou think? তুমি কি লেগে এটা মনে করো? এই যে সূর্য, তুমি যে এত আলো দাও, তোমার এত তাপ আছে, তুমি এটা নিয়ে অহংকার করো? হ্যাঁ, তুমি মনে করো তুমি অনেক তাপ দাও, তুমি অনেক স্ট্রং, এগুলো মনে করো? এগুলি মনে করো। এবার পরের লাইনে এসেছে, বলতেছে আই কুড অ্যাক্লাইজ, আমি এগুলা এই যে তোমার মধ্যে এই যে তোমার স্ট্রংনেস, তোমার যে ইয়াটা আছে, আই কুড অ্যাপ্লাইজ এন্ড ক্লাউড দেও, আমি এটাকে একবারে বন্ধ করে দিতে পারি, তোমার এই শক্তি। এবং এই সূর্যের উপর দিয়ে কি এনে দিতে পারি? মেঘ এনে দিতে পারি। কথা বলছি কেমনে? বলতেছে উইথ এ উইঙ্ক। কিভাবে? চোখ বন্ধ করলাম, সূর্যের আলো আছে, মানে ভালোবাসলে পাগলের জায়গা যে প্রমাণ কইতাছে যে তুমি কি মনে করো তোমার অনেক তীক্ষ্ণ তাপ, তোমার অনেক কিরণ, তুমি অনেক স্ট্রং, এগুলো মনে করো তুমি? আমি তোমার এইসব একবারে কি করে দিতে, বন্ধ করে দিতে পারি। তোমার এই সূর্যের উপর দিয়ে মেঘ এনে দিতে পারি, তুমি অন্ধকার হয়ে যেতে পারো। কিভাবে? আমি আমার চোখ বন্ধ করুন, তোমার এইসব কোনো আলো আমার কাছে দাম নেই। চোখ বন্ধ করলে দুনিয়া আন্দার নাকি? বলতেছে তাহলে সে কেন এটা করতেছে না? বলতেছে বাট, কিন্তু দ্যাট আই উড নট লস হার সাইট সো লং, কিন্তু আমি এটা করতে পারতেছি না কি লেগে জানো? এই যে আমার পাশে যে আমার প্রিয় শিশু আছে, সে এত সুন্দর, আই উড নট লস হার সাইট, আমি তার চেহারা না দেখে থাকতে পারতেছি না। ঠিক আছে, সে এত সুন্দর, এই কারণে আমি চোখও বন্ধ করতে পারতেছি না, তোমার সহ্য করতে হইতেছে। পরে বলতেছে যে ইফ, বলতেছে আমি তো বন্ধ করে তারে দেখতেছি, এই কারণে আমি চোখ বন্ধ করতেছি, তুমি মনে করো তুমি শক্তিশালী। বলতেছে ইফ হার আইস, যদি আমার প্রিয়সীর চোখ হ্যাভ নট ব্লাইন্ডেড দি, যে তার আমার প্রিয়সীর যে চোখ এটা যদি তোমার দিকে তাকায় তুমি মলিন হয়ে যাবে। মানে বুঝছো, মানে এইখানে আসলে সে তার ওয়াইফকে প্রচুর পরিমাণের হাইপারবলি করতেছে, হাইপারবল করতেছে, তার ওয়াইফকে প্রচুর পরিমাণের আসলে হাইলাইট করতেছে, সে অনেক ভালোবাসে, তার ওয়াইফের যে চোখ কত সুন্দর, এগুলো আর কি এক্সপ্লেইন করতেছে, কম্পেয়ার করতেছে সূর্যের সাথে। তো এইগুলো আর কি বলতেছে হার আইজ হ্যাভ নট ব্লাইন্ডেড দি, সে যদি তোমার দিকে তাকায় তোমার চোখ কি করে দিব? অন্ধকার করে দিব, মানে তোমারও মলিন করে দিব। লুক এন্ড টুমোরো, এটা তো বিশ্বাস হয় না তোমার, তাহলে একটা কাজ করো, লুক দেখো, দ্য টুমোরো লেট, তুমি আগামীকালকে একটু লেট করে আইসো, একটু দেরি করে আইসো। সে যে কতটা প্রখর আমি তোমারে বুঝাইতেছি, তুমি আগামীকালকে একটু লেট করে আসবা। কি করবা? বলতেছে এবং আইসা টেল মি, আমাকে বলবা। কি বলবা? ওয়েদার বোথ ইন্ডিয়ান্স অফ স্পাইসিস এন্ড মাইন্ড বি হোয়ার দাও লেফটেস্ট দ্যাট। আচ্ছা, এটাকে একটু বোঝো। বলতেছে তুমি কালকে একটু লেট করে আসবা এবং আসার আগে দেখে আসবা যে ইন্ডিয়ার যে স্পাইস, স্পাইস মানে কি, যে ইন্ডিয়া কিন্তু মশলার জন্য অনেক জনপ্রিয়, যে ইন্ডিয়ার যে মশলাগুলো আছে ওইগুলা কি মশলাগুলা, এবং মাইন বলতেছে ইন্ডিয়া এক পাশে, ওয়েস্ট ইন্ডিজ এক পাশে, হ্যাঁ, বা শ্রীলঙ্কা যেটা বলি আমরা, যাই হোক, ওইটার মধ্যে মাইন বলতে কি সম্পদ বুঝায়, খাজানা। বলতেছে তুমি কালকে একটু লেট করে আসবা, আইসা আমারে বলবা যে ওই যে ইন্ডিয়ান যে স্পাইস গুলো আছে, যে মশলাগুলো আছে আর যে সম্পদগুলো আছে, ওইগুলা তুমি দেখা ছাইরে আসছো, অর লাই হেয়ার উইথ মি, নাকি আমার পাশেই শুয়ে আছে। মানে এখানে এটা বোঝাইতেছে যে তুমি আগামীকালকে লেট করে আসবা, এই যে স্পাইসি গুলো দেখতে যত সুন্দর, দেখা যতটা ভালো লাগে, সম্পদগুলা দেখা একটা রাজা যত বেশি খুশি হইতে পারে, ঠিক আছে, সম্পদ দেখলে যে কোনো মানুষের কি মনটা খুশি হয়ে যায়, আরে আমার এত সম্পদ, নাকি অনেক খুশি হয়ে যায় না? স্বর্ণ দেখলে চোখ ঝলঝল করে। তুমি কালকে এগুলা দেখে আসবা, আইসা আমারে বলবা তুমি কি আদৌ এগুলা দেখে আসছো নাকি আমার পাশে শুয়ে আছে। মানে এখানে তার ওয়াইফকে সে স্বর্ণ মশলা এগুলোর থেকেও বেশি বেস্ট, বা এগুলোর সাথে কম্পেয়ার করতেছে।
সে বলতেছে একটা রাজার কাছে সম্পদটা যেমন আনন্দ দেয়, ইন্ডিয়ান মানুষদের কাছে তাদের মশলাগুলো যেমন তাদের আনন্দ দেয়, ঐতিহ্যবাহী, এদের থেকে এদের মতো আমার প্রিয়সী যদি আমার পাশে থাকে, এইসব সম্পদ এইসব মশলা আমার কাছে কিছু না, আমার প্রিয়সী কি এগুলার থেকে। বুঝতে পারছো? এটাই বলতেছে যে তুমি কালকে একটু লেট করে আসবা, আইসা ওই মশলা ওই সম্পদ এগুলো দেখে আসবা, আইসা আমারে বলবা তুমি কি ওগুলা দেখে আসছো নাকি এগুলো আসলে আমার বেডের মধ্যে শুয়ে আছে। মানে তার ওয়াইফটাকে সে পুরোটাই ওটার সাথে কম্পেয়ার করছে। দেখছো কত ভালোবাসা, দেখো জামাই এমনি দেখে দেও বাচ্চা। হ্যাঁ আচ্ছা, পরে বলতেছে যে আস্ক ফর দোজ কিং, তুমি ওই রাজাদের জিজ্ঞাসা করো, হুম দাও সয়েস্ট ইয়েস্টারডে, যেগুলাকে তুমি গতকালকে দেখে আসছো তাদেরকে জিজ্ঞাসা করো, এন্ড দাও শেল্ড হেয়ার, এবং এটা তুমি শুনবে, কি শুনবে? অল হেয়ার ইন ওয়ান বেড লে, সকল সম্পদ আমার পাশে শুয়ে আছে। যেটা এই রাজারাও বলবে, রাজারা তাদের সম্পদ দেখে যতটা আনন্দিত হয়, ওইগুলা দেখে না যতটা আনন্দিত হয়, আমার বেডের পাশে যে শুয়ে আছে ওদের থেকে সবচেয়ে বেশি আনন্দিত হবে এর দেখলে, এর সৌন্দর্য এত প্রখর। পাইছো কম্পারিজন? দেখছো কম্পারিজন কি এর লগে কি করছে, গুগল লগে মশলা করে লাইছে। দেখছো কনসিট কারে কয়। আচ্ছা যাই হোক, তো এই হলো দ্বিতীয় স্ট্যান্ডার্ড। এবার আসো লাস্ট স্ট্যান্ডার্ড নাকি, দেখো লাস্ট স্ট্যান্ডার্ড আবার কি পাগলামি করছে। আচ্ছা এরপরে বলতেছে শি ইজ অল স্টেটস। আচ্ছা আচ্ছা দেখো এরপরে কি বলতেছে, বলতেছে শি ইজ, মানে দ্বিতীয় স্ট্যান্ডার্ড শেষ, দ্বিতীয় প্যারা শেষ, বলতেছে শি ইজ অল স্টেটস, সে সকল রাজ্য, এন্ড অল প্রিন্সেস, যত রাজ্য তুমি দেখবা সকল রাজ্য এবং সকল রাজ্যের রাজকন্যা কে? আমার প্রিয়সী। রাজকন্যারা যত সুন্দর এই সবগুলোর ফেল করে। তো যত রাজ্য আছে এই রাজ্যের রাজকন্যা যদি ধরো এ আমার প্রিয়সী। হ্যাঁ, আই নাথিং এলস ইজ, আমি আসলে কিছুই না, আমি শুধু এই তার, সে আমার অধিকারী। ঠিক আছে, মানে আমার প্রিয়সী যত রাজ্য দেখবা ওই সকল রাজ্যের রাজকন্যা, আর আমি কিছুই না, আমি শুধু তারে পাইছি। তো আমি যেহেতু তারে পাইছি সবই তো আমার নাকি, এই আর কি, আমি আসলে কিছুই না, আমি শুধু তারে পাইছি। তো সে যদি সকল রাজ্যের রাজকন্যা হয়, তো আমি যদি তারে বিয়ে করি তো সকল রাজ্যের রাজাকে সন্তান। তো এইভাবে আর কি নিজেরে কল্পনার জগতে বাসা লেছে। যাই হোক, এগুলো আসলে ফ্ল্যাটারিং ভালো করতে পারবো, নূর ভাই জানার লেগে উপকার হইব, বেচার অনেকদিন ধরে খুঁজতেছে নাকি। আচ্ছা যাই হোক, এরপরে বলতেছে প্রিন্সেস ডো বাট প্লে আস, বলতেছে কম্পেয়ার টু দিস অল অনার্স মিমি এন্ড অল ওয়েল অ্যাক্লি। কথাটা কি বলছে দেখো, ঠিক আছে। আচ্ছা বলতেছে কি, বলতেছে এবার বলতেছে কম্পেয়ার টু দিস অল অনার্স মিমি, বলতেছে তুমি যদি আমার এই প্রিয়সীর সাথে সকল পৃথিবীতে যত সম্মান আছে বা যত সম্পদ আছে এগুলোর সাথে যদি তুমি কম্পেয়ার করো, সবগুলো আমার স্ত্রীর কাছে সবগুলা কি নকল। যে কোনো সম্মান বা কোনো সৌন্দর্য বা কোনো সম্পদই তার কাছে স্থান নাই, তার ধারে কাছে নেই, সবই নকল মনে হইব। আমার প্রিয়সী যদি তুমি দেখো তার কাছে এই সব কিছু কি যাব নকল মনে হইব, আর কিছুই না। বলতেছে দাও সান আর হাফ অ্যাজ হ্যাপি অ্যাজ উই, বলতেছে তুমি সূর্য আমাদের থেকেও অর্ধেক খুশি, যে আমরা যতটা হ্যাপি আছি দুজনে এর অর্ধেকটা হয়তো তুমি হ্যাপি, এর বেশি হ্যাপি না। মানে সূর্যরে কইতাছে, মানে আমরা কত হ্যাপি এখানে এটা বুঝাইতেছে চন্দ্রা। বলতেছে ইন দ্যাট ওয়ার্ল্ডস কনস্ট্রাক্টেড দাস, এবং আমি আর আমার ওয়াইফ মিলা কি হয়েছে, আমরা দুইজন মিলা পুরো ওয়ার্ল্ড, বুঝছো কি কি কম্পেয়ার করছে, যে সে আর তার ওয়াইফ দুইজন মিলা পুরা ওয়ার্ল্ড, এবং তারা দুজনই হ্যাপি। এই দুজনের অর্ধেক হ্যাপিও কেনা সূর্য, মানে অর্ধেক হ্যাপি আর কি সূর্য। বলতেছে ডাইন এজ আস ইজ, তোমার বয়স অনেক হয়েছে, তুমি এবার কি করো, একটু বিশ্রাম দরকার। ইজ মানে কি কমফোর্ট, বিশ্রাম দরকার, তোমার বয়স তোমাকে বিশ্রাম করতে বলে। And since thy duties be to warm the world, যেহেতু thy duties তোমার দায়িত্ব be to warm the world,
তোমার দায়িত্ব হলো কি পুরো পৃথিবীকে উষ্ণ রাখা, ওয়ার্ম রাখা, ঠিক আছে? দ্যাটস ডান ইন ওয়ার্মিং আস। তোমার এই কাজটা হয়ে গেছে, দায়িত্ব পালন হয়ে গেছে। কেন? এই যে আমাদেরকে ওয়ার্ম দিলা, তুমি আমাদেরকে ওয়ার্ম দিলা, আমরা দুজন যেহেতু একটা পৃথিবী, কনস্ট্রাক্টেড এ ওয়ার্ল্ড, একটা পৃথিবী আমরা দুজন, আমাদের, তোমার তো এখন বয়স হয়েছে, তোমার বিশ্রাম দরকার। তো তুমি এই তোমার যে ডিউটি আছে পুরো পৃথিবীকে ওয়ার্ম রাখা, এই পৃথিবী, এই দায়িত্ব তোমার পালন হয়ে গেছে। কিভাবে? তুমি যেহেতু আমাদের দুইজনকে ওয়ার্ম দিছো, আমরা দুইজন মিলে যেহেতু একটা পৃথিবী, তাহলে তোমার কি হয়ে গেছে? তোমার দায়িত্ব, রেসপন্সিবল পূরণ হয়ে গেছে, ডান, কাজ হয়ে গেছে। আচ্ছা, কি লয়ে কি কম্পেয়ার করে দেখছেন? এগুলারে কয় কনসেপ্ট নাকি? এগুলারে কয় মেটাফিজিক্যাল পয়েন্টস। কেন মেটাফিজিক্যাল পয়েন্টস কইছে? এই কারণে। আচ্ছা, বলতেছে লাস্ট দুই লাইন, হ্যাঁ, সিন্স হেয়ার টু আস, যেহেতু তুমি এখানে আসো, আমাদের কাছে আসো, এন্ড দাও আর এভরিওয়ার, তুমি যেহেতু আমাদের দুজনের কাছে আসো, আমরা দুজন যেহেতু একটা পৃথিবী, তাহলে সিন্স হেয়ার টু আস, তুমি যেহেতু আমাদের কাছে আসো, দাও আর এভরিওয়ার, তার মানে তুমি পুরো পৃথিবীতেই আসো, সব জায়গায় আসো, কারণ আমরা দুজন পৃথিবী। তুমি যেহেতু আমাদের কাছে আসো, তার মানে পৃথিবীর সব জায়গায় তুমি আসো। দিস বেড দ্য সেন্টার ইজ, এই যে আমাদের যে বেডটা, আমরা দুজন যে শুয়ে আছি, আমাদের যে বেডটা, এটা হলো তোমার সেন্টার। এন্ড দা দিস ওয়াল দা স্পেয়ার, এই যে ওয়াল গুলো দেখছো, এটা হলো কি তোমার স্পেয়ারটা। তো তুমি এই সেন্টারে থেকে যে আলো দিতেছো, সব জায়গায় আলো দিতেছে, তার মানে তুমি আমাদের আলো দিতেছো, মানে পুরো পৃথিবীকে আলো দিতেছো। আমার বেডটা হলো তোমার সেন্টার, আমাদের এই যে দেওয়াল গুলো আছে, এটা হলো তোমার কি স্পেয়ার। তো তুমি এখানে আসো মানে তুমি সব জায়গায় আলো দিতেছো। এখানে আসলে তারা দুইজন মিলে একটা কি পৃথিবী ধরছে, যেহেতু তাদের দুইজনকে এটা আলো দিতেছে, তার মানে পুরো পৃথিবীতে আলো দিতেছে, পৃথিবীকে ওয়ার্ম রাখতেছে, তার ডিউটি পালন হয়ে যেতেছে, সূর্যের আর কষ্ট করা লাগতেছে না, এইভাবে আর কি বলছে। মানে এখানে আসলে তাদের যে ভালোবাসাটা, ওইটাকে হাইলাইট করছে, তার বিলভডের যেই সৌন্দর্যটা, এটাকে প্রায়োরিটি করছে, এটাকে হাইপার বলি করছে অনেকটা। হ্যাঁ, হাইপার বলি, এখানে দেখছো মেটাফর, কনসিট, অনেক অনেক ইউজ করছে। এই এবার তুমি এগুলা পড়বা, ঠিক আছে? তো আসলে মূলত তোমাদের যে কোশ্চেন গুলো আসে, এটা একটা কবিতা থেকে আসে, এভাবে আসে, জন ডান এজ এ মেটাফিজিক্যাল পয়েন্ট প্রমাণ কর। তখন এই কবিতার থেকে কিছু 2 লাইন 3 লাইন নিতে হয় কোটেশন হিসাবে। যেমন এই কবিতার কোটেশন হিসাবে তুমি নিতে পারো কি, যেমন এই যে আই কুড এক্লিপস, আমি তোমাকে একেবারে কি করে দিতে পারি, এক নজরে তোমার আলো টালো এইসব স্ট্রংনেস শেষ করে দিতে পারি, চোখ ফালাই। কিন্তু আমি এটা করবো না, কারণ আমার পিউসি কি অনেক বিউটি। এইটা এই 2 লাইন একটা কোটেশন। তারপর ওই যে ওয়েদার বোথ ইন্ডিয়ান স্পাইসিস এন্ড মাইন্ড, এটার সাথে তার ওয়াইফের একটা কম্পেয়ার করছে, সেইটা একটা কোটেশন। ঠিক আছে, যে শি ইজ অল স্টেটস এন্ড অল প্রিন্সেস, এইটা একটা কোটেশন। এবং লাস্টের যে 2 লাইন আছে, এইটা একটা কোটেশন। তো কবিতার মধ্যে তোমাদের থার্ড ইয়ারে যেটা আসে, একটা কবিতার উপর কখনো কোশ্চেন আসে না, ক্রিটিক্যাল সামারি টামারি এগুলো আসে, খুব রেয়ার আসে। ধরো মেটাফিজিক্স, জন ডানের কবিতাগুলো পড়বা, জন ডানের লাভ পয়েম পড়বা, কিছু তার রিলিজিয়াস পয়েম পড়বা, তখন তোমারে বলবে জন ডান এজ এ লাভ পয়েন্ট প্রমাণ করো, তখন এই যে কোটেশন নিবা। জন ডান মেটাফিজিক্যাল পয়েন্ট দেখাও, তখন এই কোটেশন নিয়ে দেখাবা, মেটাফিজিক্যাল সংজ্ঞা দিবা, তার লেখার বৈশিষ্ট্য দিবা, দেওয়ার পরে বিভিন্ন কবিতা, এই একটা কবিতা আরো কবিতা পড়াবো, ওইসব কবিতা থেকে ভিন্ন ভিন্ন কবিতাতে কোটেশন নিয়ে মানে প্রমাণ করবা যে এটা এই কারণে মেটাফিজিক্স। এরপর ধরো লাভ পয়েন্ট, তখন এই যে লাভ, যে সে তার যে ভালোবাসাটাকে, এটাকে এইভাবে এইভাবে প্রকাশ করবা, ঠিক আছে? এরপরে আর কি করতে পারো তুমি, এই তো এই দুইটা তিনটা জন ডান এজ এ রিলিজিয়াস পয়েন্ট আসবে, এরকম 3টা কোশ্চেন, এই 3টা কোশ্চেনই ঘুরে ফিরে আসতে থাকে। তো আজকে এই পর্যন্ত থাকুক নাকি, কবিতা তো শেষ করে দিলাম এটা, এরপরে ক্লাসে অন্য একটা কবিতা ধরবো। ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি কবিতা এনজয় করছো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।